আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমরা সবাই এই মুহূর্তে খুবই যন্ত্রণায় আছি, কারণ আমাদের প্রায় 12টিরও জেলার মধ্যে দিয়ে প্রবল বন্যা বয়ে যাচ্ছে, ফেনী, নোয়াখালী। তো যেভাবে পারি আমরা আমাদের টিএসসিতে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। তো আমরা আশা রাখবো ঢাকায় যারা আমরা আছি, যার যা সুবিধা মতো যে যা পারি ওইখানে দিয়ে আমরা বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করি। আমাকে কে কোথা থেকে শুনছেন, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ক্লিয়ার জানাবেন, ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম থেকে সব সময় কোয়েশ্চেন থাকে না এমন খুব কমই হয়, এবং ম্যাথমেটিক্সের নাম্বার সিস্টেম একটি গুরুত্বপূর্ণ টপিকস। এটা যারা একটু ভালো বুঝে তাদের ম্যাথ যে কোনো ম্যাথই বুঝতে একটু সহজ হয়। আসেন আমরা দেখি, আমাদের প্রথমে দেখতে পাচ্ছি যে দ্য ফেজ ভ্যালু অফ 8 ইন দ্য নাম্বার 458926। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি সংখ্যা, 4,58,920। এই যে বিশাল বড় একটি সংখ্যা, এই সংখ্যার 8 যে অঙ্কটি আছে তার ফেজ ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা মাথায় রাখবো ফেজ ভ্যালু এবং প্লেস ভ্যালু দুই জিনিস। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি, ধরেন 453 সংখ্যা, এই সংখ্যাটির যদি বলা হয় 5 এর ফেজ ভ্যালু কত, তো 5 এর ফেজ ভ্যালু আসলে এখানে 5ই হবে। কিন্তু আপনার কাছে যদি জানতে চাওয়া হতো যে এই 5 এর প্লেস ভ্যালু অথবা লোকাল ভ্যালু কত, তাহলে কিন্তু আবার ভিন্ন বিষয় হতো। কেমন করে? তখন আপনার এই যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এভাবে গুণে আসতে হতো। তাহলে 5 এর অবস্থান কোথায়, কোন প্লেসে আছে? দশক স্থানীয় অঙ্কে আছে, মানে 10th প্লেসে আছে। তাহলে তার প্লেস ভ্যালু কিন্তু কি হতো, 10 হতো। তো আমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছি যে দেশের ক্লান্তি মুহূর্তে ক্লাস না নিলেও হতো। হ্যাঁ, আসলে তাই। আচ্ছা, তাহলে দেখেন এখানে প্লেস ভ্যালু এবং লোকাল ভ্যালু এটা হচ্ছে আসলে 10। তো আমরা আশা করি ফেজ ভ্যালু এবং প্লেস ভ্যালু এই দুইটার পার্থক্যটা আসলে কি। তো আমাকে বলেন তাহলে এটার আনসারটা কি হচ্ছে, যে দ্য ফেজ ভ্যালু অফ 8 ইন দ্য নাম্বার, এই সংখ্যাটার ফেজ ভ্যালু কত। আশা করি এখন সবাই পারবেন। চট্টগ্রাম থেকে বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এইখানে এই সংখ্যাটির ফেজ ভ্যালু হচ্ছে 80, ঠিক আছে? কিন্তু যদি বলা হতো এই সংখ্যাটির প্লেস ভ্যালু কত, তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, তাহলে হতো কি, তাহলে তখন তার যে প্লেস ভ্যালু সেটা তাহলে কত হতো? একক, দশক, শতক, হাজার, তাহলে এটাকে আমরা 8 দিয়ে গুণ করলে যেটা আসতো সেটা, তার মানে 8000। ঠিক একইভাবে এখানে যদি প্লেস ভ্যালু বলে তাহলে ইন্টু 5, তার মানে কত হতো, 50। তার মানে প্লেস ভ্যালু, লোকাল ভ্যালু এবং ফেজ ভ্যালুর মধ্যে পার্থক্যটা কি আমরা আশা করি বুঝতে পেরেছি। নেক্সটে আসি।
দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড দ্য ফেজ ভ্যালু of 7 in the number 326754149 বিশাল বড় একটি সংখ্যা। এই সংখ্যার 7 যে অঙ্কটি আছে তার লোকাল ভ্যালু এবং তার ফেজ ভ্যালু এই দুইটা জিনিসের ডিফারেন্স পার্থক্য কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা যারা পারবো তারা আনসারটা করে ফেলি। 3 2 6 7 5 1 4 9 এই সংখ্যাটি লোকাল ভ্যালু 7 এর লোকাল ভ্যালু জানতে চাও, 7 এর লোকাল ভ্যালু এবং ফেজ ভ্যালুর পার্থক্য। তাহলে দেখি আমরা 7 কোথায় আছে। 7 আছে হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা যদি বলি একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে তার লোকাল ভ্যালু হবে হচ্ছে 70,000। এখন এইখান থেকে আমাদের লোকাল ভ্যালু পেলাম, এটা হচ্ছে লোকাল ভ্যালু। এখন এই লোকাল ভ্যালু থেকে আমাদের ফেজ ভ্যালুটা বিয়োগ করতে বলছে। তাহলে 7 এর ফেজ ভ্যালু 7ই, তাহলে ফেজ ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 7। তো এটা যদি এখন বিয়োগ করি তাহলে আনসারটা চলে আসে। যারা যারা আমাদের সাথে আছেন পারবেন বলে মনে হচ্ছে আনসারটা করে ফেলেন। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কত হয় 3, তারপরে কত হবে 9 9 9 এবং 1 বিয়োগ করলে কত 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশাল বড় সংখ্যাটির 7 যে জায়গায় যে পজিশনে আছে তার লোকাল ভ্যালু থেকে তার ফেজ ভ্যালু যদি বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে 69993, যেটা কিনা আমাদের অপশন সি তে আছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে ফেজ ভ্যালু এবং প্লেস ভ্যালুর পার্থক্যটা কিভাবে পাওয়া যায়। আর রাসেল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সটে আসি। আমরা ফেজ ভ্যালু এবং লোকাল ভ্যালু এবং প্লেস ভ্যালু এই দুইটা জিনিস নিশ্চয়ই ক্লিয়ার। মাথায় রাখবো লোকাল ভ্যালু এবং প্লেস ভ্যালু একই কথা, আর ফেজ ভ্যালু হচ্ছে ভিন্ন। তো লোকাল ভ্যালু এবং প্লেস ভ্যালু আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে দেখেন কি বলছে যে ইফ দ্য লার্জেস্ট 3 ডিজিট নাম্বার, মানে যদি 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা ইজ সাবস্ট্রাক্টেড বিয়োগ করা হয় কোথা থেকে, ফ্রম দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার, সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা থেকে যদি বৃহত্তর 3 অঙ্কের সংখ্যা বিয়োগ করা হয়, দেন তাহলে দ্য রিমাইন্ডার ইজ, তাহলে বিয়োগ ফলটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের শ্রদ্ধেয় সিও স্যার বলছেন যে আমরা বন্যার্থদের সহযোগিতা করতে চাচ্ছি, আমরা অলরেডি সিদ্ধান্ত পৌঁছে গিয়েছি। আপনারা কেউ অংশগ্রহণ করতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে আমরা ফান্ডিং করে ফেলছি বন্যার্থদের সহযোগিতায়। তো আপনারাও যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের কমেন্টে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সহযোগিতা করতে পারেন আপনারাও আমাদের সাথে। এখন দেখেন এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 4টা শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে বলছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টি 9 দিয়ে, তার মানে 999। এটা বিয়োগ করলে যেটা আসবে সেটা আমাদের রেজাল্ট। তো অঙ্কগুলো কি আমরা একটু বলে নেই। আমরা জানি 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই 10টিকে বলা হয় হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তো এর মধ্যে যদি বলা হয় অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, ঠিক আছে। তাই এখন যদি আপনাকে বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 5টা 9, ঠিক আছে। যদি বলা হয়
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা একটু মাথায় রাখবো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে একের পরে 3টা শূন্য হবে। যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে একের পরে 5টা শূন্য হবে, 4টা শূন্য হবে, একটা কম, এরকম করে হবে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে বিয়োগফল কি আসবে? আমাদের সাথে কেউ যদি থাকেন তাহলে আমাদেরকে দ্রুত আনসারটা করে দিতে পারেন। তাহলে কত আসে? 1 0 0 এবং 9। তো এটা আমরা অপশন কোথায় পাচ্ছি? অপশন সি তে দেখতে পাচ্ছি। সামিউল হক বলেছেন 9001। ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা নেক্সটে চলে আসি। এখানে দেখেন কি বলছে যে দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট, মানে 5 অঙ্কের ছোট সংখ্যা, বিগিনিং উইথ 3, কিন্তু সংখ্যাটা শুরু হবে 3 দ্বারা, এন্ড এবং এন্ডিং উইথ 5 উইল বি, এবং শেষ হবে কি দ্বারা? 5 দ্বারা। তার মানে তারা বলতেছে যে স্মলেস্ট 5 অঙ্কের একটি সংখ্যা, তবে সেই সংখ্যাটা শুরু হবে 3 দ্বারা আর শেষ হবে 5 দ্বারা। তাহলে মিডিলে থাকছে হচ্ছে 0, আরো 3টি অঙ্ক লাগবে। তো এমন সংখ্যাটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। স্মলেস্ট যেহেতু বলছে, সুতরাং 1 1 3 এবং 5 এর মধ্যবর্তী অঙ্ক কোনোটাই শূন্য ভিন্ন নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে স্মলেস্ট কথাটার ভ্যালু থাকছে না। মোহাম্মদ সাজিদুর রহমান, আপনি 3005 বলেছেন, সামিউল হক 3005 বলেছেন, এস এম তুহিন সি বলেছেন। ফাইন, থ্যাংক ইউ। সুব্রত, আপনিও সি বলেছেন, রাইট, থ্যাংক ইউ। আমরা আবারও আপনাদের সাথে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে বর্ণাঢ্যদের সহযোগিতায় ইতিমধ্যে ফান্ড রেডি করেছি। তো আপনারা যদি আমাদের সাথে কেউ অংশগ্রহণ করতে চান তারা আমাদের যে কমেন্টসে নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, রিদওয়ান বলেছেন সি, রাইট, থ্যাংক ইউ। নেক্সটে আসি, কি বলছে দেখি যে অল ন্যাচারাল নাম্বার এন্ড, তারা বলতেছে সকল ন্যাচারাল নাম্বার এন্ড এবং 0 আর কল্ড দ্য নাম্বার, মানে সকল ন্যাচারাল নাম্বার এবং 0 এদেরকে কি বলা হয়? সকল ন্যাচারাল নাম্বার এবং 0 এদেরকে কি বলা হয়? কারো কি জানা আছে? একদম বেসিক কোয়েশ্চেন। অল ন্যাচারাল নাম্বার এবং 0 এদেরকে কি বলা হয়? এদেরকে হোল নাম্বার বলা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবেন, 0 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা নিয়ে অনেকের প্রশ্ন থেকে যায়। 0 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তো খেয়াল করেন, আমরা যদি এটা সহজ করে প্রমাণ করতে চাই তাহলে সংখ্যা রেখায় চিন্তা করেন। ধরেন এটা 0 পজিশন, এদিকে পজিটিভ 1 2 3 ডট ডট পজিটিভ ইনফিনিটি, আর এদিক দিয়ে -1 -2 -3 তারপরে মাইনাস ইনফিনিটি। এখন যদি বলা হয় যে 0 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, খেয়াল রাখবেন, দেখেন এটা হচ্ছে 2 এর পরে আমরা যদি জোড় পজিশনে আসতে চাই একটা বাদ দিয়ে 0, তারপরে আবার জোড় পজিশনে আসলে আমরা দেখতে পাচ্ছেন যে 0 কিন্তু জোড় সংখ্যায় পড়ে গেল। আমরা যদি 2 এর 1 ঘর পরে চলে আসি, আবার বিজোড় কথা যদি বলি 3, তার আগে 1 -1 3, তাহলে দেখেন 0 অবস্থানটা আসলে কোথায় পড়ছে? জোড় অবস্থানে পড়ছে। দ্যাট মিন্স 0 অবশ্যই কি সংখ্যা? জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। সি বলেছেন সাজিদ রহমান ইমন, ঠিক আছে, সাজিদ রহমান ইমন। এস এম তুহিন সি বলেছেন, প্রীতি আহমেদ সি বলেছেন, রাইট। তো আমরা নেক্সটে দেখি কি বলছে যে এভরি রেশনাল নাম্বার ইজ অলসো, মানে প্রত্যেকটি
রেশনাল নাম্বার ইজ অলসো কি নামে ডাকা হয়? প্রতিটি রেশনাল নাম্বারকে কি নামে ডাকা হয়? খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেনগুলো করা হচ্ছে। আমরা কি বলতে পারছি যে এভরি রেশনাল নাম্বার মানে হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, সহজ কথা ফ্র্যাকশন আকারে লেখা যায়। রেশনাল এবং ইরেশনাল। রেশনাল মানে হচ্ছে যে সকল সংখ্যাকে আপনারা বলেন যে পি বাই কিউ আকারে লেখা যায়, কিউ নট ইকুয়াল 0 এমন কথা বলেন, হ্যাঁ, যেটাকে আমরা মূলদ সংখ্যা বলি। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি এইভাবে যদি না বলে আরো সুন্দর করে যদি বলেন, আমি যদি নোভাজিয়ারি বা ম্যানহাটন জিয়ারির যে সংজ্ঞাটা আছে সেটা যদি বলে আরো সহজ হয়। যে সকল সংখ্যাকে আপনি দুইটি পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে লিখতে পারবেন, মানে আপনার ফ্র্যাকশন হবে তবে পূর্ণ সংখ্যা হইতে হবে লব এবং হর। যেমন আমি যদি বলি এখানে 3, 2, 1 ডট ডট ডট, এরা রেশনাল নাম্বার। কারণ কি? এদেরকে আপনি দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারেন। কেমন করে? এখন আপনি বলতে পারেন ভাই আপনি এখানে 3 লিখছেন বা 2 লিখছেন বা 1 লিখছেন, এদেরকে আবার ফ্র্যাকশন আকারে লেখা হইলো কিভাবে? ফ্র্যাকশন হলে তো লব এবং হর থাকে। হ্যাঁ, ধরেন আমি 3 এর কথা যদি বলি, তো আমি 3 লিখলাম। 3 যদি লিখি তাহলে আপনার কি মনে হয় না 3 এর নিচে একটা 1 আছে? অফকোর্স আছে। তার মানে 3 একটা কি সংখ্যা? রেশনাল নাম্বার। তার এই দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। দুইটি পূর্ণ সংখ্যা দেখেন, লব 3 এটা নিঃসন্দেহে একটা পূর্ণ সংখ্যা, তারপরে 1 নিঃসন্দেহে একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি হবে? অবশ্যই আমরা এটাকে রেশনাল নাম্বার বলতে পারি। তার মানে আমরা যদি বলি 4/5, এটাও নিঃসন্দেহে কি হবে? রেশনাল নাম্বার হবে। কারণ হচ্ছে এটাও তো আপনি ফ্র্যাকশন আকারে লিখতে পাচ্ছেন, তাই না? আর আরো কিছু মজার সংখ্যা আছে, যেমন আমি যদি বলি 3.333 ডট ডট ডট, এরাও কিন্তু কি সংখ্যা? রেশনাল নাম্বার। কিভাবে বুঝবেন? দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার রিপিট হতে থাকে তাহলেও এরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আসলে এটা কি, এটার ফ্র্যাকশনটা কি ছিল? এটার ফ্র্যাকশনটা ছিল 1/3, তাই না? তাহলে দেখেন 1/3 কে যদি আমি আলটিমেটলি ভাগ করি, মানে এটাকে ইনটু 100 যদি করে দেই, মানে বিষয়টা হচ্ছে 100/3। 100/3 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যাবে? 3.3333। তাহলে দেখেন 100 একটা পূর্ণ সংখ্যা আর 3 একটা পূর্ণ সংখ্যা, দুইটি পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে লেখা গেল। তারপরে আপনি আরো দেখতে পারেন দশমিকের পরে যদি ধরেন আমরা বললাম 4.252525 ডট ডট ডট, আনলিমিটেড ভাবে আসতেছে, তারপরেও এই 4.252525 এটাও একটা কি সংখ্যা? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। প্রশ্ন হলো কিভাবে, কি কারণে মূলদ? কারণ হচ্ছে মাথায় রাখবেন দশমিকের পরে যদি একই সংখ্যা মানে একটা সিকোয়েন্স বারবার আসতে থাকে, দেখেন 252525, তার মানে একটা সিকোয়েন্স বারবার আসতেছে, ঠিক আছে? এটাকে আমরা চাইলে লিখতে পারি 25 পৌনঃপুনিক দিয়েও লিখতে পারি, পুনরাবৃত্তি আবৃত সংখ্যা। এইটাও একটা কি সংখ্যা? রেশনাল নাম্বার। তার মানে দশমিকের পরে যদি একই সিকোয়েন্স বারবার আসতে থাকে তাহলেও সেটা কি হয়? রেশনাল নাম্বার হয়। আরো মজার রেশনাল নাম্বার আছে বের করা, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। ধরেন আমরা যদি বলি 5.273, তার মানে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, দশমিক সংখ্যা। দশমিকের পরে দেখেন 273, এটা সসীম, মানে লিমিট, আনলিমিটেড না। যদি এরকম সসীম দশমিক সংখ্যা হয় তাহলেও সেটা কি হয়? রেশনাল নাম্বার হয়। তাও দেখেন রেশনাল নাম্বার কতগুলো জায়গা আছে। দশমিকের পরে একই সংখ্যা বারবার, দশমিকের পরে সিকোয়েন্স মেনে মেনে আসা, সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এরা হচ্ছে কি সংখ্যা? এদের প্রত্যেককে আপনি দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারবেন। দ্যাটস হোয়াই এরা রেশনাল নাম্বার। তারপরে কেউ যদি বলে যে ইরেশনাল নাম্বার তাহলে কি? এটার আনসার তো অনেকে করে ফেলছেন। আর রিয়েল নাম্বার, অপশন বি, অনেকে আনসার করে ফেলছেন, রাইট। সন্ধ্যা রিয়েল নাম্বার, রিদন বি বলেছেন, মেহনাস মিম, প্রিয় হ্যান্ডসাম স্যার, বিগ ফ্যান, থ্যাংক ইউ। তারপরে সৈয়দ বলেছেন বি, সাকিব বলেছেন বি, তারপর সামিউল হক রিয়েল নাম্বার, ফাইন।
তারপরে এস এম তুহিন বি বলেছেন স্যার 10, 20, 30 এইগুলা তো ইভেন নাম্বার। আচ্ছা, আপনি হয়তো অন্য কিছু বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসি। এখন ইরেশনাল নাম্বারটাও বলে নিই, যেহেতু আমি এতক্ষণ রেশনালের কথা বলতেছিলাম, মানে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কি? সহজ কথায় আপনারা হয়তো বলবেন যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। সহজ কথায় আমরা বলি কি, দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না এমন সংখ্যাগুলোই কি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এটা খুব কম জায়গা। সেটা কেমন? ধরেন আমি যদি বলি √2, √5, √3, এইরকম যে সংখ্যাগুলো আছে, এদেরকে আপনি কখনোই দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারবেন না। আপনি বলতে পারেন যে √2 / 1, এটা তো ভগ্নাংশ আকারে লেখা গেল। হ্যাঁ, লেখা গেল, কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি দুইটি পূর্ণ সংখ্যার, খুব ইম্পর্টেন্ট কথা, দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ লেখা যায় না, আমরা সেটা বলেছি। তার মানে আপনি এই √2, এটা কিন্তু আপনি পূর্ণ সংখ্যা না। এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন তো 1.4 ... আনলিমিটেড সংখ্যা আসতে থাকবে এবং কোনো সিকোয়েন্সহীন ভাবে আসতে থাকবে, আর নিচে 1, তাহলে তো হলো না, দুইটি পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে লেখা গেল না। দ্যাটস ওয়াই আমরা এটাকে কখনোই কি বলতে পারবো না, অবশ্যই এটাকে আমরা কখনোই রেশনাল নাম্বার বলতে পারবো না। এগুলো হবে কি ইরেশনাল নাম্বার। তার মানে সহজ কথায় আপনি যদি দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে না পারেন যে সংখ্যাগুলো, সেগুলোই আপনার কি হবে ইরেশনাল নাম্বার। দশমিকের ক্ষেত্রে আরেকটু সহজ করে দিই। ধরেন যে দশমিকের পরে যদি সিকোয়েন্সহীন ভাবে অসম্ভব রকম আলটিমেট, মানে অসংখ্য সংখ্যা আসতে থাকে, কোনো সিকোয়েন্স নেই, হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভাবে সংখ্যা আসতেই থাকবে এবং সসীম হলে তো সেটা রেশনাল বলছি, কিন্তু অসীম হবে, কিন্তু কোনো সিকোয়েন্স থাকবে না, এমন যে সংখ্যাগুলো পাবেন সেগুলো হচ্ছে ইরেশনাল বা কি নাম্বার, অমূলদ সংখ্যা। যেমন পাই একটি অমূলদ সংখ্যা, তাই না? কারণ পায়ের মান আপনি লিখে শেষ করতে পারবেন না। 3.1416, এটার কোনো শেষ নাই, এটা চলতেই থাকবে। পৃথিবীর এমন কোনো খাতা নেই যে খাতায় আপনি পায়ের মান লিখে শেষ করতে পারবেন। সুতরাং এটা একটা কি সংখ্যা, ইরেশনাল বা অমূলদ সংখ্যা। অনেকের প্রশ্ন হয়, আচ্ছা পায়ের তো আমরা এভাবে লিখতে পারি, 22/7 লিখি, তাহলে তো দুইটি পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে লেখা গেল। হ্যাঁ, লিখতে পারেন, কিন্তু এটা পায়ের এক্সাক্ট মান না, এটা পায়ের সবচেয়ে কাছাকাছি মান। এটাকে আপনি কখনোই পায়ের এক্সাক্ট মান বলতে পারেন না, এটা পায়ের সবচেয়ে কাছাকাছি মান। ঠিক আছে, ওকে, আমরা অনেক কথা বলে ফেললাম, আমরা পরে কোশ্চেনে আসি। সবাই রেডি হয়ে যান, বলেন যে এটার আনসার কি হবে। দ্য সাম অফ অল প্রাইম নাম্বার অফ 1 to 20, তারা বলতেছে যে 1 থেকে 20 পর্যন্ত যত প্রাইম সংখ্যা আছে বা মৌলিক সংখ্যা আছে তার যোগফল কত? আমাকে সবাই একটু বলেন। হ্যাঁ, এস এম তুহিন বলেছেন পাই ইকুয়াল 3.1416। হ্যাঁ, 1416 এর পরে আরো অসংখ্য সংখ্যা আছে ভাই, হ্যাঁ, অসংখ্য সংখ্যা, ডট 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 চলতে থাকবে। আর রিয়েল নাম্বার, এস এম তুহিন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সবাই আমাকে একটু বলেন যে দ্য সাম অফ অল প্রাইম নাম্বার, দ্যাট মিনস 1 থেকে 20 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের, মানে মৌলিক সংখ্যা আছে, তাদের যোগফল কত? সবাই আমাকে একটু বলেন যে তাদের যোগফল কত। আর আপনারা যদি জানতে চান যে প্রাইম নাম্বার সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করে বলেন, তাহলে আমরা সেটা বলবো, আর নয়তো আনসার করে চলে যাব পরে। যদিও আমরা এই জিনিসগুলো একদম ভেঙে চড়ে আমাদের শিডিউল ক্লাসগুলোতে বলবো আপনাদের সাথে। সামিউল হক বলেছেন 74। ওকে, সামিউল হক আবার ট্রাই করতে থাকেন। সামিউল হক, অন্যরা? আচ্ছা, আমি আপনাদের আরেকটু সহজ করে দিই। আমাদের প্রাইম নাম্বারগুলো 1 থেকে 20 পর্যন্ত কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তারপরে কি 11 আছে, 13 আছে, 17 আছে, one is 19. দ্যাট মিনস এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের যোগফল এই তো হয়ে যাচ্ছে। তারিকুল ইসলাম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 77। মাসুদ রানা 77, প্রীতি আহমেদ 77, তারিকুল ইসলাম
77 শিওর, আমি তো বলি নাই যে শিওর না ভাইয়া, অ্যাবসলিউটলি রাইট। এস এম তুহিন 77, সামিউল হক 77, স্যার ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন, কেমন, আপনার অবাক হওয়ার কিছু নাই। লাস্টে একটা পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল 1 থেকে 10 পর্যন্ত যে প্রাইম নাম্বারগুলো আছে তার যোগফল কত, এটা একটা কোয়েশ্চেন ছিল 2023-এর শেষের দিকে। আবার আরেকটা কোয়েশ্চেন এমন ছিল যে 1 থেকে 10 পর্যন্ত যে প্রাইম নাম্বারগুলো আছে তাদের গড় কত, এটাও ছিল কোয়েশ্চেনটা। হ্যাঁ, এই 2023-এর দিকেই ছিল কোয়েশ্চেনগুলো। তো সুতরাং এই কোয়েশ্চেনগুলো আপনার কাছে খুব মামুলি মনে হলেও আসলে এইগুলোই আসতেছে পরীক্ষায়। তো প্রাইম নিয়ে তো আমার আসলে আর ডিটেলস এখানে বলতে চাচ্ছি না। আমাদের শিডিউল ক্লাসগুলোতে আপনাদের প্রাইম নাম্বার নিয়ে একদম বিস্তারিত কথা বলবো, হ্যাঁ, কিভাবে প্রাইম নাম্বার আইডেন্টিফাই করা হয়। তাহলে আমরা একটু নেক্সটে দেখি কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোইং যখন বলবে তখনই অপশনের দিকে তাকাইলেন অপশনের দিকে, বলছে নিচের কোনটি ইজ নট প্রাইম নাম্বার, মানে নিচের কোনটি প্রাইম নাম্বার না। ঠিক আছে, সন্ধ্যা 77 বলেছেন, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আগের কোশ্চেন 77ই ছিল। রিদওয়ান হক 77, রাসেল হুসাইন রাসেল 77, তারিকুল ইসলাম বলেছেন 21, ওয়াও। এস এম তুহিন আহসান 21, প্রীতি আহমেদ 21, শাকিব আল হাসান 21, মাসুদ রানা 21। ওকে, প্রাইম নাম্বার আসলে কি? হ্যাঁ, শহীদুল ইসলাম মানিক 21, রেদওয়ান হক 22 বলেছেন। কেন? রেদওয়ান হক হয়তো 21 লিখতে গিয়ে 22 চলে আসছে, মেবি প্রিন্টিং মিস্টেক। ওকে, তকিহাস বলেছেন 21, রাইট। আসেন তাহলে প্রাইম, আসলে প্রাইম সংখ্যাটা বা প্রাইম নাম্বার কাকে বলে? সহজ কথায় যদি আমরা বলি, যে সকল সংখ্যার অনলি 2 ফ্যাক্টর, মানে যে সকল সংখ্যার শুধু 2টি উৎপাদক থাকে তাদেরকেই কি বলা হয়? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয়। জান্নাতুল ফেরদৌস 21, সামিউল হক 21। তাহলে সন্ধ্যা 21। প্রাইম নাম্বার চেনার আরো সহজ উপায় যেটা হচ্ছে, আচ্ছা এগুলো আমরা ডিটেলস আমাদের শিডিউল ক্লাসেই বলবো না, আপনাদের করতে চাচ্ছি না। দেখেন এই যে 21 সংখ্যা যেটা আছে তার কিন্তু 2টা উৎপাদকের চেয়েও বেশি আছে। কি কি? 1 আছে, 3 আছে, কি আছে, 7 আছে, তাই না? 21 তার মানে 2 এর অধিক উৎপাদক। সুতরাং এখানে 21 কখনোই কি হতে পারে না? প্রাইম নাম্বার হতে পারে না। 23 দেখেন, 1 আর 23 ছাড়া আর কোনো উৎপাদক কিন্তু নেই। 29, 1 এবং 29 ছাড়া, 1 এবং 43 ছাড়া আর কোনো উৎপাদক নেই, 2টি করে উৎপাদক। দ্যাটস ওয়াই হোল নাম্বার গ্রেটার দেন 1 ক্যান নট বি এক্স্যাক্টলি ডিভাইডেড বাই এনি হোল নাম্বার আদার দেন ইটসেলফ। ওকে, থ্যাংক ইউ। 1 প্রাইম নাম্বার না কেন? আচ্ছা যাই হোক, তাহলে তো আমাকে নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়। তাহলে আসেন একটু প্রাইম নাম্বারটা কি একটু বলে নিই। আমি বলেছিলাম যে সকল সংখ্যার শুধু 2টা উৎপাদক থাকে। আপনি যদি এই কথাটা বুঝেন, আর আমাদের যে দেশীয় বাংলা বই আছে তার মানে গতানুগতিক সূত্র যদি বা সংজ্ঞাটা যদি বলেন, তাহলে আবার একটু ওই যে 1 কেন না, ওই প্রশ্নের উত্তর পান না। ওইখানে আমরা সবাই এটা জানি যে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা ধারা ভাগ যায় না, যে সংখ্যাগুলো সেগুলোকে নাকি প্রাইম বলা হয়। হ্যাঁ ফাইন, সুন্দর। এটার অন্তর্নিহিত কথাটা বুঝতে গেলে আপনি এইভাবে আরো সুন্দর বুঝবেন। যে সকল সংখ্যার অনলি 2 ফ্যাক্টর, যে সকল সংখ্যার শুধু 2টা উৎপাদক আছে, অনলি, এক্স্যাক্টলি, এই কথার অর্থ কি? অনলি 2 মানে 2টাই, কমও না বেশিও না। তাহলে এইটা যদি বুঝে থাকেন তাহলে 1 কেন প্রাইম নাম্বার না বুঝে গেলেন? কারণ পৃথিবীতে একমাত্র জোড় সংখ্যা, তাও আমি বিস্তারিত আলোচনা করছি, প্রাইম নাম্বার না, সেটা বিস্তারিত আলোচনা অনেক, এটা আরো আধা ঘন্টা আমার লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। অনেকগুলো কথা, 6n +-1 এগুলো নিয়ে অনেক কথা আছে। তো দেখেন 1 একমাত্র পৃথিবীতে জোড় সংখ্যা 2, সে প্রাইম নাম্বার, কারণ তার উৎপাদক কয়টি? 2টি। আমি বলেছিলাম না, শুধু 2টি উৎপাদক থাকবে, যে সেগুলোই প্রাইম নাম্বার। তাহলে 1 এর 2টা উৎপাদক কই পাবেন? 1 কে 1 দিয়ে ভাগ করলেন, তাহলে 1 পাইলেন। তাহলে 1 এর উৎপাদকটা আপনি কয়টা পাইছেন? 1 এর উৎপাদক 1টি পাইলেন। আরেকটি কই? এক হলো 1, কোথায়? আরেকটা নেই। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন
যে আসলে ওয়ান, আসলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওয়ান কেন প্রাইম না, সরি, ওয়ান কেন প্রাইম নাম্বার না এবং টু কেন প্রাইম নাম্বার। তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম বারবার, আপনার যে কোয়েশ্চেনটা ছিল, ওয়ান একটা পূর্ণ সংখ্যা হতে পারে, ওয়ান অনেক কিছু হতে পারে, ওয়ান পূর্ণ সংখ্যা, হ্যাঁ, ওয়ান ধনাত্মক সংখ্যা, ইত্যাদি ইত্যাদি উত্তর আসতে পারে ওয়ানের, কিন্তু ওয়ান প্রাইম নাম্বার না কেন সামিউল হক, আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন আমাকে কমেন্টসে জানিয়ে দেন যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি যে ওয়ান কেন প্রাইম নাম্বার না। ওয়ান প্রাইম নাম্বার না এই জন্য কারণ ওয়ানের একটা মাত্র উৎপাদক, দ্যাটস ওয়াই ওয়ান প্রাইম নাম্বার নয়। ওকে, তাহলে আমরা পরে চলে যাই। প্রাইম নাম্বার নিয়ে আরো কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। জি স্যার, থ্যাঙ্কস। ওকে সামিউল হক, আমাদের সাথে শিডিউল ক্লাসে থাকবেন, আপনার প্রাইম নিয়ে আরো যত কথা আছে সব বলবো। হুইচ অফ দ্য ফলোইং প্রাইম নাম্বার, আবারও আসছে, নিচের কোনটি প্রাইম নাম্বার, আগে ছিল কোনটি প্রাইম নাম্বার না, এইবার বলতেছে যে নিচের কোনটি প্রাইম নাম্বার। আশা করি এটা সবাই পারবেন। কোনটি প্রাইম নাম্বার, কুইক আনসার করে ফেলি। এস এম তুহিন, আপনি প্রথম আনসার করেছেন। এস এম তুহিন, ইয়েস রাইট। 19 বিকজ ইটস ডিভিজিবল বাই 1। ইয়া, তারিকুল ইসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটাই কারণ 19 এর দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত, 19 নিজেই, তার মানে দুই বেশি উৎপাদক নেই, সুতরাং 19 একটা প্রাইম নাম্বার। এস এম তুহিন, ঠিক আছে। তাহলে কাদের কাদের হচ্ছে কমেন্টস করে ফেলেন, আর কাদের কাদের হচ্ছে। সন্ধ্যা বলেছেন 19 স্যার, ওকে থ্যাংক ইউ। এই জায়গায় অনেকেই পেজে যাবে এই কোয়েশ্চেন আনসার করতে গিয়ে, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইম নাম্বার, নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা, এটা জানতে চাইছে। আমি জানি যে এটা অনেকেরই কষ্ট হয়ে যেতে পারে, তো আমি একদম সহজ করে দেখাবো যে আপনি কিভাবে বুঝবেন যে এইটা প্রাইম নাম্বার, খুব দ্রুত কিভাবে আইডেন্টিফাই করবেন। আমি একটু সময় দিচ্ছি, আপনারা এটা একটু ট্রাই করেন। হ্যাঁ, এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যায় চলে আসছি, সুতরাং আপনাদের একটু সময় দেওয়া উচিত। সাকিব আনসার করেছেন, প্রথম আনসার করেছেন সামিউল হক। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাইয়া সাকিব হাসান। You should try. অন্যরা জান্নাতুল ফেরদৌস, প্রীতি, দুইটা বলেছেন, দুইটার যে কোনো একটা হবে বলেছেন, ফাইন। আর আর কারা কারা আছেন? এস এম তুহিন 117। ওকে, অন্যরা আর একটু দেখতে চাই। জান্নাতুল ফেরদৌস 143। ওকে, তারিকুল ইসলাম 117 বলেছেন। প্রশ্নটা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইম নাম্বার, নিচের কোনটি প্রাইম নাম্বার। নোবান বলেছেন 143। আচ্ছা, আমি মনে হয় এবার একটু বিশ্লেষণে যেতে পারি। তো দেখেন, প্রথম কথা হচ্ছে যে প্রাইম নাম্বার হতে গেলে ইউনিট ডিজিট 1 3 7 9 হতে হয়। তার মানে আমার কথা আপনাদের বুঝতে হবে, 1 3 7 9 একক স্থানীয় অঙ্ক থাকলেই যে প্রাইম হবে তা না, কিন্তু প্রাইম হইতে গেলে একক স্থানীয় অঙ্ক 1 3 7 9 থাকতেই হবে। তার মানে থাকলেই প্রাইম হবে তা না, কিন্তু প্রাইম হইতে গেলে থাকতে হবে। তো এইটা দেখেন আপনার সব কন্ডিশন ফুলফিল করছে, সুতরাং আপনি এইটা দিয়া, এখানে একক স্থানীয় অঙ্ক 3 9 7 3 9, সুতরাং এইটা দিয়ে আপনি আসলে প্রাইম কি না সেটা যাচাই করতে পাচ্ছেন না। আরেকটা আছে, তাহলে আরেকটা জায়গায় কি, সেটা হচ্ছে প্রাইম নাম্বার গঠিত হয় 6n + 1, আর এটা হচ্ছে 6n - 1 except 2 and 3, মানে 2 এবং 3 বাদে
2 এবং 3 বাদে বাকি সকল সংখ্যাগুলো আপনার 6n ± 1 দ্বারা তৈরি হয়। কি তৈরি হয়? প্রাইম নাম্বার তৈরি হয় এই স্ট্রাকচারে। এই স্ট্রাকচারে বিস্তারিত আমি আর আপনাদের আলোচনা করতে চাচ্ছি না, এখানে সময়ের ব্যাপার। শুধু আমি একটু প্রমাণ করে দেখাই। ধরেন আমি যদি লাস্টের অপশনটা বলি, আরেকটা জিনিস মাথায় রাখবেন, এরকম ক্রিটিক্যাল ম্যাথগুলো আপনি অপশন টেস্টের যখন যাবেন তখন শেষের থেকে অপশন টেস্ট করবেন। আচ্ছা, এখানে 6n - 1 সমান আপনি বলেন কত? 359। এই সমীকরণ করে যে রেজাল্টটা আসবে সেটা যদি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে সেটা প্রাইম। এখন 6n এখানে কত? 3, 5 আর 1 যোগ করলে আমরা এখানে কত বলতে পারি? 60। তার মানে দেখেন এই 360 কিন্তু আপনি 6 দ্বারা কি করতে পারছেন? নিঃশেষে বিভাজ্য করতে পারছেন। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আপনার n এর মান কত আসতেছে? 360 আর কত? 6, 6, 6, 36। তার মানে n এর মান আপনি পাচ্ছেন হচ্ছে কত? n এর মান পাচ্ছেন হচ্ছে 60। তার মানে আপনি বলতেই পারেন যেহেতু এই n এর সহগ 6 দ্বারা আলটিমেট ক্যালকুলেশনটা নিঃশেষে বিভাজ্য গেল, সুতরাং আপনি বলতেই পারেন যে এইখানে প্রাইম নাম্বার কি? 359। এখন প্রশ্ন আরেকজনে করতে পারেন যে তো এইটা দিয়া তো যাবে না, হ্যাঁ, যদি আমরা +1 দিয়া দেখি, যাবে না, দুইটার যে কোনো একটা দিয়ে গেলে হয়। এখন পাশাপাশি অন্য আরেকজন কোয়েশ্চেন করবেন, তাহলে সি কি দোষ করছে? সি তো এই দুইটার যে কোনো একটা দিয়ে ভাগ যাচ্ছে। ধরেন আমরা যদি 6n + 1 = 117 বলি, তাহলে 6n সমান কত? 118। তো 118 এটা কি আসলে 6 দিয়া ভাগ যায় কিনা দেখেন। তিনটা ক্যাটাগরিতে আপনি যদি চিন্তা করেন, এটা আরো সহজ আছে। তো এটা কি 6 দিয়া ভাগ যাবে না? তাহলে আপনি মাইনাস দিয়ে, আচ্ছা এটা তো 18 না, এটা হবে 16 বিয়োগ করলে, তাহলে 116 এটা কি ভাগ যাবে কিনা 6 দিয়ে? যাচ্ছে না। আচ্ছা, যদি প্লাস দিয়ে না হয় তাহলে আমরা দেখি মাইনাস দিয়ে। 6n - 1 সমান কত? 117। তাহলে কত হয়? 118। সেটাও যাচ্ছে না। এখন 200 কত? 289 এইটা কি যায় কিনা? তো 289 এক যোগ করলে কত হবে? 90। 290 কি 6 দিয়া ভাগ যায় কিনা? কে কে আছেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তার মানে আপনি দেখবেন যে কোন সংখ্যাটি এই 6n ± 1, আচ্ছা ঠিক আছে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে 359 সংখ্যাটি এখানে কি প্রাইম নাম্বার। এটা আরো সহজ সিস্টেম হচ্ছে, একদম আলটিমেট কথা যেটা, সেটা হচ্ছে 359। এই সংখ্যাটার সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত সেটা চিন্তা করেন। সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এখানে 400। এই 400 এর বর্গমূল কত? 400 এর বর্গমূল হচ্ছে 20। তার মানে এখন আপনি যে কাজটা করবেন, 1 থেকে মানে 20 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 20 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ যায় তাহলে প্রাইম না, আর যদি না যায় তাহলে প্রাইম। কি কি আছে? 2 আছে, 3 আছে, 4, তারপরে কত? 5 আছে, 7, এভাবে 9, 19 পর্যন্ত, কত? 11, তারপরে 19 পর্যন্ত। এদের দিয়ে যদি এই সংখ্যাটা ভাগ যায় তাহলে সেটা প্রাইম হবে না, আর যদি না যায় তাহলে প্রাইম হবে। দেখবেন যে কখনোই সেটা দিয়ে সম্ভব না। 28 কে তো 6 দিয়ে ভাগ করা যায়, 289 কি মৌলিক না? ওই যে আলটিমেটলি তো আমরা সেটা বললাম,
আমরা যেটা বললাম যে আপনি ওই 6 এন্ড প্লাস মাইনাস দিয়েও আপনার মধ্যে কনফিউশন থাকবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে শেষের কথা যেটা বললাম, যে সংখ্যাটা হিট করে কাজ করবেন তার সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা ধরবেন, ধরে তার মূল নির্ণয় করবেন। তাহলে এই 359 এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 400, তার মূল কত? 20। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এদের দিয়ে আপনি ট্রাই করে দেখবেন যে এই সংখ্যাটা ভাগ যায় কিনা। কারণ আপনি 2 দিয়ে ভাগ যায় কোন সংখ্যাগুলো সেইগুলো আপনি জানেন, একক স্থানীয় অঙ্কে কি থাকলে জোড় সংখ্যা অথবা শূন্য থাকলে। 3 দিয়ে ভাগ যায় কিভাবে সেটাও জানেন, সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে কিভাবে ভাগ যায় সেটাও আমরা জানি, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 থাকলে সেটা কি হয়, 5 দিয়ে ভাগ যায়। দেখেন এই পর্যন্ত কোনোটাই কিন্তু ফুলফিল করে নাই। সুতরাং আপনার ওইখানে এই জন্য বলছি যে এখানে অনেক আলোচনা আছে, আপনার বিভাজ্যতার রুলটাও কি জানতে হবে। ওকে, তাহলে পরে আসি। 11তে দেখেন কি বলছে যে the smallest value of natural number n for which 2n plus 1 is not a prime number। তারা বলতেছে যে the smallest value of natural number n, মানে n এর smallest ভ্যালুর জন্য ন্যাচারাল নাম্বার 1 2 3 ডট 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 এগুলো n এর ভ্যালু হবে। তো for which 2n plus 1 is not a prime number, তার মানে 2n plus 1 এটা প্রাইম নাম্বার হবে না। তাহলে বলেন আনসারটা কি হবে? সবাই একটু ট্রাই করেন যে এইখানে 2n plus 1 ক্যালকুলেশন করলে n এর সবচেয়ে ছোট মান ন্যাচারাল নাম্বার যেটা আছে সেটা ধরলে প্রাইম হবে না, এটা ক্যালকুলেশন করলে তারা সেটা বের করতে বলছে। দেখেন আমি যদি n এর মান 1 কাউন্ট করি তাহলে 2 into 1 plus 1 ক্যালকুলেশন করলে কত আসতেছে? 3। 3 কিন্তু প্রাইম নাম্বার, 3 আমাদের অপশনে আছে। আপনি যদি n এর মান 2 ধরেন তাহলে 2 into 2 plus 1 সমান 4 আর 1 কত? 5। 5 কিন্তু কি প্রাইম নাম্বার, এখানে আছে। আপনি 3 ধরেন, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে কত? 7, প্রাইম নাম্বার। তার মানে কোনোভাবে এখানে দেখতে পাচ্ছি যে 4 কি হবে না, প্রাইম নাম্বার হবে না। n equal 4 যদি বসাই 9 which is not prime number, সামিউল হক ঠিক আছে, প্রীতি 4 ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটের দিকে আসি। এখানে তারা কি বলছে যে the smallest 3 digit prime number। তাহলে নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? ঈশান আগারওয়াল 4 বলেছেন, প্রীতি 4 বলেছেন, সন্ধ্যা 4 বলেছেন। আচ্ছা, এখন এটা আনসার করি আমরা যে the smallest 3 digit prime number মানে 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে। তিন অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তারিকুল ইসলাম প্রথম আনসার করেছেন, রাইট। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 101, 101। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সাকিব আল হাসান বলেছেন 101 ঠিক আছে। সন্ধ্যা 101 রাইট। তারপরে আসি, আমরা ডিরেক্ট কঠিন একটা ম্যাথে ঢুকে গেলাম। সবাই একটু খেয়াল করেন। প্রতিভা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন কি বলছে, দা নাম্বার 1 2 3 4 ডট 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 1000 আর মাল্টিপল টুগেদার। তার মানে তারা বলতেছে 1 into 2 into 3 into 4 ডট 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 এইভাবে যদি 1000 পর্যন্ত গুণ করা হয় তাহলে দ্য নাম্বার অফ জিরো মানে শূন্য এর সংখ্যা এট দ্য মানে শেষে শূন্য এর সংখ্যা অন দ্য রাইট মানে রাইট সাইডে শেষের দিকে শূন্য এর সংখ্যা অফ দ্য প্রোডাক্ট মাস্ট বি। তার মানে এই পুরো জিনিসটাকে যদি গুণ করি, গুণ করলে একক স্থানীয় মানে শেষের দিকে
কতগুলো শূন্য আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। যেমন আমি যদি বলি 10, এই যে সংখ্যাটা এর শেষের দিকে কয়টা শূন্য? একটা শূন্য। আমি যদি বলি 1000, তাহলে শেষের দিকে কয়টা শূন্য? 3টা শূন্য। আমরা যদি বলি 303000, শেষের দিকে কয়টা শূন্য? 3টা শূন্য। তো এই পুরো সংখ্যাটা যদি আমরা গুণ করি, গুণ করলে শেষের দিকে রাইট সাইড দিক দিয়ে একদম শেষের দিকে কতগুলো শূন্য আসবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। রিসেন্ট কিছুদিন আগে এই ধরনের একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসছিল। রাসেল 101, ঠিক আছে, ঈশান আগারওয়াল 101। এই ম্যাথগুলো যদি আপনি বেসিক না জানেন তাহলে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। তো আসেন আমরা একটু দেখি যে এইগুলো কিভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। মাথায় রাখবেন, একটু সহজ করে বলি। ধরেন এই পুরো জিনিসটাকে আগে একটু বুঝিয়ে নেই। এইটাকে আমরা কিন্তু লিখতে পারি কত? ডিরেক্ট আমরা লিখতে পারি 1000 ফ্যাক্টোরিয়াল। অনেকে হয়তো ফ্যাক্টোরিয়াল বিষয়টা নাও বুঝতে পারেন, তো তাদের জন্য কথা হচ্ছে যে এটা খুবই সহজ। কোন সংখ্যার থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ ধনাত্মক সংখ্যা আছে তার গুণফলই হচ্ছে কি? ফ্যাক্টোরিয়াল। যেমন আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, এই কথার অর্থ হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, ঠিক আছে। আমি যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, কথার অর্থ কি? তার মানে 1 ইন্টু 2 ইন্টু 3, মানে 1 থেকে 3 পর্যন্ত। 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, ঠিক আছে। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এখন এই 1000 ফ্যাক্টোরিয়ালের মধ্যে এই 1000 সংখ্যাটাকে 1 থেকে 1000 সংখ্যাগুলো যদি গুণ করে যায় তাহলে শেষের দিকে কতগুলি শূন্য আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। মাথায় রাখবেন, শূন্য হইতে গেলে 2 ইন্টু 5 এর জোড়া লাগে। দেখেন 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত পাচ্ছি? 10। তাহলে একক স্থানীয় অঙ্কে কয়টা শূন্য? একটা শূন্য। বাই আপনার একক স্থানীয় অঙ্কে কয়টা শূন্য হবে সেটা ডিপেন্ড করছে 2 আর 5 এর জোড়া কয়বার আছে। বুঝতে পেরেছেন? এখানে 2 আর 5 মিলে একটা জোড়া চিন্তা করেন, তাহলে একটা শূন্য হবে। যদি এমন হয় 2 ইন্টু 2 5 ইন্টু 5, তাহলে দেখেন 2 এবং 5 এর পেয়ার আপনি কয়টা করতে পারলেন? 2টা করতে পারলেন না? আপনি আলটিমেটলি গুণ করে দেখেন একক স্থানীয় শূন্য কয়টা আসবে? 2টা আসবে। 5 5 25 আর 4 25 কত? 100। দেখেন আপনি কয়টা শূন্য পাচ্ছেন? 2টা শূন্য পাচ্ছেন। তার মানে আমরা বুঝতে পারছি শূন্য হইতে গেলে কতটা শূন্য হবে সেটা ডিপেন্ড করে 2 ইন্টু 5 এইটা কয়বার আছে। 2 ইন্টু 5 যদি 2বার থাকে তাহলে 2টা শূন্য, একবার থাকলে একটা শূন্য, 3বার থাকলে 3টা শূন্য। সহজ কথায়। এখন আসেন, এখন আমরা দেখি, আপনাকে আরেকটু ভিতরে নিয়ে যাই। মাথায় এইটা রাখবেন যে আমরা যদি বলি, ধরেন 6 ফ্যাক্টোরিয়াল কথাটা বললাম, এই 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আপনি ডান পাশে কয়টা শূন্য পাবেন, ঠিক আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। এখন দেখেন এই পুরো গুণফলগুলোর মধ্যে যে উৎপাদকগুলো পাইলেন এর মধ্যে 2 এবং 5 এর জোড়া কয়বার আছে? 2 একবার, এই 5 একবার। তার মানে এদেরকে যদি আমরা একসাথে করি তাহলে একটা পেয়ার পাচ্ছি ওদের। তার মানে আপনি ক্যালকুলেশন করেন, করে যাই করেন না কেন শেষের ডান পাশে একটা শূন্যই পাবেন, ঠিক আছে। আপনি করে দেখেন শেষের ডান পাশে অবশ্যই কি পাবেন? একটা শূন্য পাবেন। অনেকে হয়তো জানেন যে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা অনেকে মুখস্থ জানি, 720। আপনি শেষে কি একটাই শূন্য পাইলেন না? তার মানে কেন, কিভাবে পেলেন? এদের গুণফল করতে গিয়ে 1 থেকে 6 পর্যন্ত গুণ করতে গিয়ে আপনি 2 এবং 5 এর মিলে একটা জোড়া পেয়েছেন, তাই একটা শূন্য আসছে। এখন যদি বিষয়টা আমি এইটা বলি যে 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কয়টা শূন্য আছে? আপনি গুণ করেন 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, ঠিক আছে। এইখানেও দেখেন 2 এবং 5 এর একটা জোড়া আছে, তার মানে শেষে একটা শূন্য হবে। কিন্তু যদি বলা হয় 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কয়টা শূন্য আছে, আপনি 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনো শূন্যই পাবেন না শেষের দিকে। কেন পাবেন না? খেয়াল করেন 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2
3 এবং 4। দেখেন তো শুধু 2 আছে কিন্তু 5 কি আছে? তো না, আমরা তো বলেছিলাম 5 প্রডিউস করতে গেলে মানে শূন্য প্রডিউস করতে গেলে কি লাগে? শূন্য প্রডিউস করতে গেলে অবশ্যই আপনার কি লাগে? 2 এবং 5 এর জোড়া লাগবে। তার মানে এইখানে কিন্তু আপনি করে দেখেন কোনোভাবে গত 24 না, আপনি একক স্থানীয় অঙ্কে শূন্য পাচ্ছেন না। আসেন আমরা অনেকক্ষণ এটা একটু বেসিক বললাম, এখন মূল কথায় চলে আসি। আরো যে কথাগুলো আছে সেগুলো আমরা আমাদের শিডিউল ক্লাসগুলোতে বলবো। এখন মূল কথা হচ্ছে এটাকে একটা সূত্রে নিয়ে যাই। সূত্রটা কেমন? এখন সূত্রটার দিকে আমরা একটু খেয়াল করি। যদি আপনার n ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে এইটার ক্যালকুলেশন করলে কয়টা জিরো হবে? তার সূত্রটা হচ্ছে নাম্বার অফ জিরো এর সূত্রটা হচ্ছে n ডিভাইডেড 5 প্লাস n ডিভাইডেড 5 স্কোয়ার প্লাস n ডিভাইডেড 5 কিউব ডট 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 যদি আরো থাকে চলতেই থাকবে, n ডিভাইডেড 5 টু দি পাওয়ার 4 এরকম করে চলতে থাকবে। এটাই হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল সংখ্যাগুলোর ক্যালকুলেশন করলে লাস্টে কয়টা জিরো আসবে তার সূত্রটা হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি কতক্ষণ পর্যন্ত ভাগ করে যাবেন? আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমি কিছুক্ষণ আগে 6 ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এখন সূত্রে ফেলেন, দেখেন শেষে কয়টা শূন্য আসবে। আমরা কি বলেছি? আমরা বলেছি হচ্ছে যে যদি n ফ্যাক্টোরিয়াল হয় তাহলে সূত্র কি হবে? n/5, অলওয়েজ নিচে 5। কেন 5 সেটাও বলতেছি আমি, এই প্রশ্নের উত্তর অনেকের হতে পারে, আগে একটু দেখে নিই। তাহলে কি হবে? 6/5। এখন আপনি ততক্ষণ পর্যন্ত ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত এই 5 এর চাইতে উপরের সংখ্যাটা কি হয়ে যাবে? বড় থাকবে। তাহলে দেখেন পরে কি আসতেছে? 5 স্কোয়ার মানে কত? 25। দেখেন তো 6 এর থেকে 25 বড় না, তার মানে আর যাওয়া যাবে না। তার মানে আপনি কতক্ষণ পর্যন্ত যাবেন? যতক্ষণ পর্যন্ত n এর চাইতে ছোট থাকবে 5 এর পাওয়ারটা। n এর চাইতে কি থাকবে? ছোট থাকবে 5 এর পাওয়ারটা, 5 টু দি পাওয়ার x। যখন n এর চাইতে ছোট থাকবে বা এই পর্যন্ত আপনি যেতে পারবেন। যাই হোক, এটা বোঝার দরকার নেই। তাহলে দেখেন কয়বার যাচ্ছে? 6 এর মধ্যে 5 একবার, তার মানে কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে। 6 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করলে আপনি কয়টা শূন্য পাচ্ছেন? একটা শূন্য। এখন আসেন তাহলে আমরা মূল অঙ্কে যাই। এই যে 1000 ফ্যাক্টোরিয়াল পেলাম, এইটার মধ্যে এই 1000 ফ্যাক্টোরিয়ালকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে বিশাল বড় একটা সংখ্যা আসবে। আমাদের প্রশ্ন হচ্ছে ওই সংখ্যার ডান পাশে মোট কতগুলো শূন্য থাকবে সেটা বের করতে। তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল n মানে এখানে কত? 1000 ফ্যাক্টোরিয়াল, তো তার মানে 1000 ডিভাইডেড কি হবে? 5। তারপরে কি হবে? 5 স্কোয়ার 1000। দেখেন 1000 থেকে ছোট কিন্তু 5 স্কোয়ার মানে 25, তার মানে আরো যাইতে হবে। 1000 ডিভাইডেড 5 কিউব, বলেন তো 5 কিউব মানে কত? 5 কিউব মানে হচ্ছে 125। তার মানে এও এখন পর্যন্ত 1000 এর চাইতে ছোট, তার মানে আরো সামনে যাইতে হবে। আরো যাওয়া যায় কিনা আমরা দেখবো। যতক্ষণ পর্যন্ত 1000 এর চাইতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত। এইবার আমরা কি বলবো? 1000 ডিভাইডেড 5 টু দি পাওয়ার 4। দেখেন 5 টু দি পাওয়ার 4 মানে কত? 625, এখনো ছোট আছে। কিন্তু 5 টু দি পাওয়ার 5 যখন দিব তখন কিন্তু আপনার 1000 চাইতে কি হয়ে যাবে? 1000 চাইতে বড় হয়ে যাবে, তখন আর আমাদের যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? 5, হ্যাঁ 5 টু দি পাওয়ার 5 মানে কত? 3125। তার মানে এটা বড় হয়ে গেল না, আর যাওয়া যাবে না, এখানেই শেষ। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল কতগুলো জিরো সেটা চলে আসবে। তো এইটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত? 200। তারপরে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 40। 125 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 8। আর 625 দিয়ে ভাগ করলে কত আসবে? 1। তাহলে মোট শূন্যের সংখ্যা হচ্ছে 249টি। তাহলে দেখেন এই যে বিশাল একটা সংখ্যা, এটা গুণ করলে অনেক বড় সংখ্যা আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে শেষে কতগুলো শূন্য থাকবে? 249টি শূন্য থাকবে, বিশাল শূন্যই থাকবে 249টি শেষের দিকে। আমি কি আপনাদের বুঝাইতে পেরেছি কিনা?
স্যার এটা বুঝিয়ে দেন, কোনটা বুঝিয়ে দিব আমাকে বলেন। আমি কিন্তু অনেকক্ষণ আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। সামিউল হক রাইট, হাবিবুর রহমান রাইট। আমি যদি আপনাদের এখন একটা প্রশ্ন করি, আচ্ছা এতক্ষণ তো দেখালাম, এখন আপনারা বলেন তো যে 8 ফ্যাক্টরিয়ালের মধ্যে কয়টা শূন্য থাকবে? 8 ফ্যাক্টরিয়ালকে যদি ক্যালকুলেশন করেন, 8 ফ্যাক্টরিয়ালকে যদি ক্যালকুলেশন করেন তাহলে শেষে কয়টা শূন্য পাবেন? স্যার জীবনের প্রথম এটা শিখলাম, আর অনেক কিছু শিখবেন, আমি এখানে কিছু বলতে পারি নাই ভাই, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে আরো। যেমন আপনাদের অনেকের প্রশ্ন হয় না যে কেন 5 দিয়ে ভাগ করা হবে, হ্যাঁ কেন থাকবে কি 5 আর 2 এর জোড়া, তার মধ্যে 5টা কেন নিলেন, 2 নিলেন না কেন? ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোর জন্য আমাদের আসলে এই দুইটার মধ্য থেকে যেটা বড় সেটা দিয়ে কাউন্ট করতে হবে, ছোটটা দিয়ে না, ঠিক আছে? আচ্ছা একটা 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 একটা, হাবিবুর রহমান একটা, সাকিব একটা, তারিকুল ইসলাম একটা, সামিউল হক একটা, রাইট। তাহলে বলেন 60 ফ্যাক্টোরিয়াল এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন শেষের দিকে কয়টা জিরো থাকবে? 60 ফ্যাক্টোরিয়ালকে যদি ক্যালকুলেশন করেন, প্রীতি আহমেদ 1 বলেছেন, এটা একটু করেন। এগুলা কিন্তু আসা শুরু করেছে ভাই, আমি আপনাদের একটু দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এটা আপনারা সবাই শিখে রাখেন। এটাকে বলা হয় টেইলিং জিরো বা নাম্বার অফ জিরো লাস্ট পজিশন অফ দিস নাম্বার, মানে কোন সংখ্যার শেষে কতটা জিরো থাকবে সেটা বের করার রুল হচ্ছে এটা। এটা আপনি আগারওয়াল বইটা যদি থাকে আপনার কাছে, তাহলে সিম্পলিফিকেশন নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টার গুলো আছে 183, 180, 182, 183 নাম্বার যে ম্যাথ গুলো আছে, হ্যাঁ ওই 180, 81, 82, 83, 84 পর্যন্ত ম্যাথ আছে, ওই ম্যাথ গুলোই এখান থেকে। আর ওইখান থেকে 184 নাম্বার ম্যাথটি পরীক্ষায় এসেছিল লাস্ট 2023 সালের সিনিয়র অফিসার কোন একটা পরীক্ষায়। ওই অনেকের হয়তো কোশ্চেনটা আছে, আমি দেখাচ্ছি নেক্সটেই। 15টা 12টা না ভাই এবার বললে হবে না, 15টা বা 13টা কি, যেটা বলার সেটা বলতে হবে। তারিকুল ইসলাম 13, হাবিবুর রহমান 13, আমি অমিত বিশ্বাস 13, ঈশান আগরওয়াল 13, আগারওয়াল বাহ আচ্ছা 14 বলেছেন একজন, মিজান, সাকিব 14। দেখেন 13 14 এরকম চলে আসতেছে, তার মানে আপনারা এখনো কনফিউজড কেন ভাই? সূত্র অ্যাপ্লাই করেন না, তাহলে তো এত ঝামেলা করতে হয় না, খুব সহজ সূত্র। 60 ডিভাইডেড কত 5, তাহলে 60 ডিভাইডেড কত 5 স্কয়ার, হ্যাঁ স্কয়ার 25, তার মানে 60 থেকে ছোট, কিন্তু আর যাবে 60 ডিভাইডেড 5 কিউব দিলে হবে না, কিউব দিলে কি হয়ে যাচ্ছে 125, তার মানে আর যাওয়া যাবে না, এই পর্যন্তই থেমে হবে। 5 12 কত 60, 25 60 এর মধ্যে কয়বার যায় 25, 5 5 25, 25 60 এর মধ্যে কয়বার যায় 2 বার, তার মানে কয়টা ভাই 14টা জিরো। তারিকুল ইসলাম 15টা কিভাবে? সামিউল হক 13টা কিভাবে? আই বুঝেন নাই 14টা হবে যে। আচ্ছা আসেন তাহলে আমরা একটু আরো কঠিনে ঢুকি, যেটা লাস্ট পরীক্ষায় এসেছিল। আমি যেটা বললাম যে এই কোশ্চেনটাই 23 সালের শেষের দিকে সিনিয়র কোন একটা অফিসারের পরীক্ষায় আসছিল। যারা বিগত সালে কোশ্চেন করেছেন তারা কিন্তু এটা এমনি অনেকের আনসারই মুখস্থ করে ফেলছেন আমি যতটা জানি। দেখেন এটা কি বলছে যে ফার্স্ট 100 মাল্টিপল অফ 10, মানে তারা বলতেছে যে 100টা 10 কে গুণ করতে বলছে, কেমন করে 10 20 এইভাবে, আর মাল্টিপল টুগেদার। তার মানে প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় যেটা বলছিল সেটা হচ্ছিল এই জিনিসটাকে একটু মডিফাই করছিল। তার ডিরেক্ট প্রশ্নটা এরকম করে বলছিল 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু 40, হ্যাঁ ইন্টু ডট 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 ইন্টু 1000, ঠিক আছে? আগারওয়ালের কোশ্চেনটা এটা ছিল, আর আমাদের মডিফাই করে তারা আগারওয়ালের এখানে লিটারেচার বলে দিছে যে এগুলাকে গুণ করতে, আর ওইখানে গুণ করে দেখায় দিছিল। জানতে চাওয়া হয়েছিল যে এইখানে কয়টা জিরো আছে, নাম্বার অফ জিরো, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই নাম্বার অফ জিরো। যেহেতু আমি আপনাদের মোটামুটি একটু বেসিক আলোচনা করে দিয়েছি, আমি আশা করতে পারি যে এখন আপনারা এটা পারবেন। সরি স্যার আমি এই একবার দিয়েছি, আচ্ছা হ্যাঁ এইবার বুঝেছি, ওকে তারিকুল ইসলাম। এইটা তাহলে একটু দেখেন, এটা একটু কঠিন হয়ে যাবে অনেকের জন্য, আমি একটু সহজ করি। আপনি ওই যে 5 আর 2 গুণ করলে কত হয় 10, তাহলে 10 দেখেন এইগুলা সবগুলোর মধ্যে আছে। আমি এই যে এটাকে লিখতে পারি না, 10 কে লিখতে পারি যে 10 ইন্টু 1 লিখতে পারি, ইন্টু 20 কে লিখতে পারি যে 10 ইন্টু 2 লিখতে পারি, কোনো সমস্যা নেই।
30 কে লিখতে পারি 10 ইন্টু 3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে 40 কে লিখতে পারি 10 ইন্টু 4, হ্যাঁ লিখতেই পারি, ইন্টু ডট 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 কত 1000 কে কিভাবে লেখা যায় 10 ইন্টু 100 লেখা যায় না? অফকোর্স লেখা যায়। আচ্ছা চিন্তা করেন এইখানে কতগুলো 10 আছে, 100টা 10 আছে, 100টা 10 আছে। এদেরকে আপনি আলাদা করেন, এইখানে আপনি 10 গুলোকে আলাদা করে ফেলেন, 10 10 10 10 10 ডট 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 10, এরকম 100 পর্যন্ত গুণ আকারে আছে, তার মানে 100টা 10 আছে। তাহলে 100টা 10 কে আপনি কিভাবে লিখতে পারেন সেটা একটু বুঝাই আগে, তাহলে আপনাদের সুবিধা হবে। খেয়াল করেন, আমরা যদি এমন বলি 10 এর উপরে কি আছে পাওয়ার 1 আছে, তার মানে একের পরে দেখেন কয়টা শূন্য, একটা শূন্য। 10 এর উপরে যদি পাওয়ার 2 বলেন তাহলে একের পরে দুইটা শূন্য হবে। 10 এর উপরে যদি আপনি পাওয়ার 3 বলেন তাহলে একের পরে কয়টা শূন্য হবে, তিনটা শূন্য হবে। বিষয়টা এমন না যে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, এখানে কয়টা শূন্য, তিনটা শূন্য। ঠিক একইভাবে কোনো কারণে যদি আমি বলি যে 10 এর উপরে পাওয়ার 100 দিলাম, তাহলে এখানে নাম্বার অফ জিরো কয়টা, 10 এর উপরে যত পাওয়ার ঠিক ততটা জিরো হবে, 100টা জিরো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন যে এইখানে 10 কয়বার গুণাকারে আছে, 10 এইখানে 100 বার গুণাকারে আছে। তাহলে এই 10 কে যদি আপনি এভাবে 100টা 10 গুণ না করে, 100টা 10 এভাবে গুণ না করে আপনি কি এটা লিখতে পারেন না? হ্যাঁ, এভাবে 100টা 10 গুণ না করে 10 টু দি পাওয়ার 100 অবশ্যই লিখতে পারেন। তাহলে আমরা সেই কাজটা এখানে করব। কি করব? এখানে আমরা বলবো 10 টু দি পাওয়ার 100 ইনটু, পরে আমরা লিখতে পারি এখানে সবগুলো থেকে 10 কমন নিয়ে নিলেন, তার মানে 1, তারপরে কি আছে 2, তারপরে কি আছে 3, তারপরে 4 ডট ডট ডট, এইভাবে কত পর্যন্ত আছে, 100 পর্যন্ত আছে। এখন আসেন, হাবিবুর রহমান বলেছেন 124, রাইট। এখন আসেন আমরা এই 10 টু দি পাওয়ার 100 ইন্টু, দেখেন তো এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 100, এটা কি আমরা ডিরেক্ট 100 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? আশা করি বুঝতে পেরেছেন। অফকোর্স লিখতে পারি, 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখতে পারি না? অবশ্যই পারি। আচ্ছা, এটা জানেন নিশ্চয়ই। এখন আমরা এই উপরের লাইনটা মুছে দিয়ে আবার উপরে ক্যালকুলেশনটা করি, খুব একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন আসেন আমরা নাম্বার অফ জিরোর কথা বলি। আমরা এখন যাচ্ছি যে নাম্বার অফ জিরো, হ্যাঁ, নাম্বার অফ জিরোস। দেখেন একের উপরে যত, মানে 10 এর উপরে পাওয়ার যত, ততটা জিরো হবে। তার মানে 10 এর উপরে পাওয়ার কত আছে, 100। তার মানে এই অংশটুকুর মধ্যে জিরো কয়টা আছে, 100টা। তাহলে সেটা আমরা লিখে ফেলি 100 জিরো প্লাস, এখন আমরা আইডেন্টিফাই করব যে এই 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কয়টা জিরো আছে। তো 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কয়টা জিরো আছে সেটা কি জানেন না? কিভাবে করতে হয়, সূত্রটা অ্যাপ্লাই করে দেই। সূত্র অ্যাপ্লাই করে দেওয়া মানে হচ্ছে 100 ডিভাইডেড 5, তারপরে 100 ডিভাইডেড 5 স্কয়ার, ঠিক আছে। তারপরে কি 100 ডিভাইডেড কিউব দেওয়া যাবে, 5 কিউব দেওয়া যাবে। 5 কিউব মানে কত, 125। তাহলে 100 চেয়ে বেশি হয়ে গেল না, আর যাওয়া যাবে না, 5 স্কয়ার পর্যন্তই যাইতে হবে। এখন এটা ক্যালকুলেশন করে দেই, তাহলে আমাদের নাম্বার অফ জিরো যেটা সেটা বের হয়ে আসছে। আপনারা না বুঝে থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদের এটা আরো ভালো করে বুঝাইতে চাই, কারণ এটা আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন। অনেকের জন্য এটা একদম ভয়ানক কঠিন লাগবে। আর যদি আপনি ওই বিষয়টা বুঝেন যেটা আমি বললাম, তাহলে আপনার জন্য খুব বেশি কঠিন লাগবে না। প্লাস 25 দিয়ে 100 কয়বার যাবে, 25 দিয়ে 104 বার যাবে। তাহলে কত, 124। তার মানে 124টা জিরো আছে, 124টি জিরো, দ্যাট মিনস অপশন সি। এখন আমি জানি যে এই কঠিন ম্যাথের ঝামেলায় অনেকেই বিরক্ত হয়ে কিন্তু আমাদের লাইফ ছেড়ে চলে গিয়েছিলেন। তো যারা ছিলেন, হ্যাঁ, যারা যে কয়জন আছেন, বলেন তো আপনারা বিষয়টা কেমন করে নিলেন? একটু বেশি বেশি বলে ফেললাম কিনা, বা এত কঠিন ম্যাথ এখানে কেন দেখাইতে গেলেন? এর আগে এত এত সহজ ম্যাথ বললেন, হঠাৎ করে এটা কই থেকে নিয়ে আসলেন? আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে বিষয়টা আপনারা কেমন বুঝেছেন, বা কোনো ঝামেলা আছে কিনা, বা আমরা কি এখানেই শেষ করে দিব কিনা।
আবারও একটু বলি, আমাদের প্রায় 12টার উপরে জেলা বন্যা কবলিত। তো আমরা আমাদের কেরিয়ার ম্যাপের পক্ষ থেকে আমরা বন্যার্তদের সহযোগিতার জন্য একটা ফান্ড রেডি করেছি অলরেডি। তো আমাদের ওই ফান্ডের সাথে যদি আপনিও অ্যাড হতে চান, তা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আবার আরেকটা কথা বলে রাখি, যারা ঢাকায় আছেন তারা টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। আপনি যা পারেন, খাবার, জরুরি ঔষধ, এই জিনিসগুলো, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এটা খুবই প্রয়োজন এই মুহূর্তে। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাচ্ছে, স্যালাইনের খুব প্রয়োজন এই মুহূর্তে। এই জিনিসগুলো যারা পারেন তারা আমাদের টিএসসিতে ক্যাম্পিং চলছে, ওইখানে জমা দিতে পারেন। সেখান থেকে সরাসরি ওই বন্যার্তদের হাতে এই জিনিসগুলো পৌঁছে দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইজি টেকনিক, সামিউল হক স্যার কন্টিনিউ করেন প্লিজ। প্রীতি বলেছেন এত 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 স্যার, এভাবে কি হবে? যেভাবে করেন কোনো সমস্যা নেই, রেজাল্ট একটা হইলেই হয়েছে। হ্যাঁ, হবে না কেন ভাই, এই তো একই তো কথা। আচ্ছা, তারপরে অনেক ইজি ভাবে শিখালেন স্যার। জীবনের তারিকুল ইসলাম, ওকে থ্যাংক ইউ ভাই। জীবনের প্রথম বলে কিছু নেই, আর অনেক কিছু সামনে আছে। আপনাদের এই অসাধারণ অংশগ্রহণ, আপনাদের কমেন্টস, কষ্ট করে কমেন্টস করছেন, এটা দেখে আসলে কিছুটা উৎসাহিত হচ্ছি। তাই মনে হচ্ছে যে পরে আরেকটা ম্যাথ একটু দেখাই। হ্যাঁ, যেমন এইটা শেষ করে দিতাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে খুবই আগ্রহী। কিছুক্ষণ আগে যা বললাম, দ্য নাম্বার অফ জিরো এট দ্য এন্ড অফ 60, তারা বলতেছে যে 60 ফ্যাক্টোরিয়াল হবে। এখানে সংখ্যাটা, এখানে একটা ফ্যাক্টোরিয়াল সাইন হবে। 60 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যালকুলেশন করলে কয়টা জিরো হবে? এটা অলরেডি দেখিয়ে ফেলেছি। আমি আশা করি এটা আপনারা সবাই পারবেন। যে 60 ফ্যাক্টোরিয়াল, এই 60 ফ্যাক্টোরিয়ালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হাউ মেনি নাম্বার অফ জিরো আমরা শেষের দিকে পাবো। তো এটা আর বলতে চাচ্ছি না, কারণ এটা যেহেতু আমি অলরেডি একবার দেখিয়ে ফেলছি। পরে দেখেন কি বলছে, হাউ মেনি 8 উইল বি পাস অন দা ওয়ে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 to 100। তারা বলতেছে যে 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি গণনা করেন, তাহলে কতগুলি 8 পাবেন সেটা জানতে চাওয়া হয়েছে। এগুলো একটা টেকনিক আছে। হ্যাঁ, ডিরেক্ট আপনি যদি 3 থেকে 9 পর্যন্ত বলেন যে কোনো সংখ্যা, সেগুলো 1 থেকে 100-র মধ্যে 20 বার আসে। হ্যাঁ, 1 থেকে 100-র মধ্যে অলওয়েজ 20 বার আসে, এটা মাথায় রাখবেন। 20 বার আসবে, ঠিক আছে? এখানে যদি 8 না হয়ে 5 হইতো, 4 হইতো, 7 হইতো, হ্যাঁ 3 হইতো, 8 হতো, তাহলেও 20 বার আসতো। কিন্তু 1 এবং 0 এরা একটু ভিন্ন বার আসে। আমি যদি বলি, বলেন তো 1 থেকে 100 পর্যন্ত 0 কয়বার আসে এবং 1 থেকে 100 পর্যন্ত 1 কয়বার আসে? এই দুইটা অঙ্ক বাদে বাকি সবগুলো অঙ্কই আপনার 20 বার আসে। হাবিবুর রহমান 20 বলেছেন, রাইট, থ্যাংক ইউ। 14 14 14 আগের কোশ্চেনে আনসার ছিল 14। 60 ফ্যাক্টোরিয়ালের নাম্বার অফ জিরো সংখ্যা যেটা বলেছিল সেটা আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। এই নাম্বারটা, এটা 17। তারপরে কি আছে, তারপরে মানে এইগুলো আসা কোশ্চেন আর কি। আমি এটা করিয়ে শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। 20, ইফ আ নাম্বার ইজ ডিক্রিজ বাই 4, দেখেন তারা বলতেছে কোন একটি সংখ্যার থেকে 4 কি করতে বলছে, ডিক্রিজ করে দিতে বলছে। এই ধরনের কোশ্চেনগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যান না, আপনি পার্ট বাই পার্ট পড়বেন আর সমাধান করে ফেলবেন। তারা কি বলছে যে ইফ আ নাম্বার, যদি একটি সংখ্যার থেকে 4 বিয়োগ করেন, ধরে নিলেন সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স থেকে আপনি কত বিয়োগ করে দেন, 4 বিয়োগ করে দেন। ফাইন, 4 বিয়োগ করে দেওয়ার পরে কি বলছে, এন্ড এবং ডিভাইডেড বাই 6। তো ওই যে রেজাল্টটা পেয়েছেন সেই রেজাল্টটাকে 6 দ্বারা ভাগ করতে বলছে, দিলেন 6 দ্বারা ভাগ করে। তারপরে কি বলছে, সন্ধ্যা 20, এম এস এম তুহিন আহসান 20। তারপরে বলছে দা রিজাল্ট ইজ 8, মানে ফলাফলটা কত আসবে তারা বলতেছে 8। ওকে ফাইন, 8 দিয়ে দিলাম। এখন হোয়াট উইল বি দা রিজাল্ট, তাহলে রেজাল্ট কত হবে ইফ, যদি 2 ইজ সাবস্ট্রাক্ট ফ্রম দা নাম্বার and then it's divided by 5। তার মানে এই অংশটা আলাদা আরেকটা অংশ, এটা আমরা পরে সমাধান করব। আগে ওই নাম্বারটা আইডেন্টিফাই করে নিই, এইখান থেকে ক্যালকুলেশন করে। তাহলে এটা কি হবে, x - 4 ইকুয়াল কত, 48। অতএব x ইকুয়াল 48 এর সাথে 4 যোগ করলে কত, 52। তার মানে সংখ্যাটা হচ্ছে কত, 52। এখন তারা বলতেছে ওই সংখ্যাটাই, মানে x যেটা ধরেছিলাম, যার মান 52 পেয়েছি, x এর মান,
তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট ইফ 2 ইজ সাবট্রাক্ট ফ্রম দ্য নাম্বার, ওই নাম্বার থেকে যদি 2 বিয়োগ করেন, তার মানে ওই নাম্বারটা কত পেয়েছি 52, 52 থেকে কত বিয়োগ করতে বলছে 2 বিয়োগ করতে বলছে, করে দিলাম 2 বিয়োগ। তারপরে কি বলছে এন্ড এবং দেন ইট ডিভাইডেড বাই 5, এবং এই বিয়োগফলটাকে 5 দ্বারা ভাগ করতে বলছে, করি। তারপরে যেটা আসবে সেইটা কি রেজাল্ট আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তার মানে এখানে দুইটা পার্টের রেজাল্টটা বের করতে হবে। তার মানে 5 থেকে 50 থেকে 252, 2 মাইনাস মানে হচ্ছে 50, আর 5 দিয়ে ভাগ করলে কত হবে 10। দ্যাট মিন্স আনসার উইল বি 10। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে সুন্দর, অনেকে আনসার করে ফেলছেন। সাকিব আহসান 2 বলেছেন, এস এম তুহিন 2 বলেছেন, তারিকুল ইসলাম 2 বলেছেন, এম আর খান মিজান 2 কি 10 বলেছেন। ফাইন, x152 এটা ঠিক ছিল। হাবিবুর রহমান 10 ঠিক আছে, রাইট। সামিউল হক 10 ঠিক আছে, সন্ধ্যা 10 ঠিক আছে, সন্ধ্যা। এমডিএস সাব্বির ঠিক আছে 10, মিনার উদ্দিন 10 বলেছেন, ঈশান আগারওয়াল 10 বলেছেন, এমডিএস সাব্বির 10 বলেছেন, রাইট, অ্যাবসলিউটলি রাইট, সবাই যথার্থ আনসার করেছেন। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে আমরা ছিলাম, আস্তে আস্তে পার্টিসিপেন্ট কমা শুরু করছে, তাই ভাবছিলাম যে ক্লাসটা শেষ করে দেই। আপনারা কি বলেন, আমরা কি আরো কয়েকটা ম্যাথ দেখাবো না শেষ করে দিব? নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে what number when multiple by 7/4 yields 6/7 as the result? আমাকে একটু বলেন যে আমি কি শেষ করে দিব এখানে? কয়েকটা ম্যাথ, কয়েকটা আরো স্যার। আচ্ছা 20 পর্যন্ত দেখেন স্যার, কত পর্যন্ত চলতেছে 18। আচ্ছা ঠিক আছে, অমিত আপনি সুন্দর বলেছেন যে 20 পর্যন্ত দেখান। ইয়েস, আমরা তাহলে 20 পর্যন্ত রেখে আজকে এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, অনেক কিছু শিখতে পারলাম। ওকে, এস এম তুহিন, রাইট, আর দুইটা করান। ওকে ফাইন। দেখেন তারা বলছে হোয়াট নাম্বার, মানে নাম্বারটা কত জানি না এক্স, এই এক্সটাকে কি করতে বলছে ওয়ান মাল্টিপল কি 4/7, এই এক্স এই সংখ্যাটাকে 4/7 দ্বারা মাল্টিপ্লাই করতে বলছে, করলাম। ইল্ড ফলাফল, ইল্ড মানে হচ্ছে ফলাফলটা আমরা কি পাচ্ছি 6/7 এজ এ রেজাল্ট। এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে কত 6/7, তাহলে ওই নাম্বারটা কত, দ্যাট মিন্স এই এক্স এর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। ফাইন, তাহলে 7 7 আপনি কি করে দেন, উভয় পাশে গুণ করে সরিয়ে দেন, তাহলে এখানে কি থাকছে 4x ইকুয়াল কত 6, তাহলে উভয় পাশে আমরা কি করে দিতে পারি 4 দ্বারা ভাগ করে দেই। এই তো আনসার করে ফেলছেন অনেকে, 6/4। এটা কিন্তু আগারলের কোশ্চেন এবং পরীক্ষায় আসা কোশ্চেন। দ্যাট মিন্স x ইকুয়াল 2 দিয়ে ভাগ দিলে 3/2, তাহলে 3/2 যারা যারা আনসার করেছেন অ্যাবসলিউটলি রাইট, অপশন বি। সামিউল হক, তারপরে প্রীতি, তারিকুল, হাবিবুর রহমান, এম আর খান, মিজান, সন্ধ্যা, মিনার উদ্দিন, এস এম তুহিন আহসান। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নেক্সট দেখেন কি বলছে যে আ নাম্বার, একটি সংখ্যা ইজ এস মাচ গ্রেটার দেন 31, মানে একটি সংখ্যা 31 থেকে যত এস লেস দেন 55, ওই 55 থেকে ঠিক তত ছোট। তার হুইচ অফ দ্য ফলোইং দ্যাট নাম্বার, তাহলে নিচের কোনটি সেই সংখ্যাটা, মানে একটি সংখ্যা 31 থেকে যত বড় 55 থেকে তত ছোট, তাহলে সেই সংখ্যাটি কত? আমি জানি এই কোশ্চেনটা ম্যাক্সিমামই পারবেন, কারণ এই কোশ্চেন আপনারা অনেক করছেন। যত বড় ঠিক তত হইলে একটা স্পেশাল টেকনিক আছে, সেটা দিয়ে আমরা সেই নাম্বারটা বের করে ফেলতে পারি। ট্রাই করেন তো। হাবিবুর রহমান 43, তারিকুল ইসলাম 43, প্রীতি আহমেদ 43, মিনার উদ্দিন 43, এমডিএস সাব্বির 43, ইয়েস। সামিউল হক আপনি পুরোটাই বলে ফেলছেন।
সন্ধ্যা যথার্থই বলেছেন। অমিত বিশ্বাস, ইয়েস ফাইন। সাকিব আল হাসান, এম আর খান মিজান, প্রীতি আহমেদ, এই তো এস এম তুহিন হাসান, রাইট। সবাই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এটার ইকুয়েশনটা আসলে কেমন, ইকুয়েশনটার কথা বলি তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে সংখ্যাটা যদি আমরা এক্স বলি তার থেকে 31 ইকুয়াল, এখন এটা আবার কি হবে 55 থেকে তত বিয়োগ করে দেন তাহলেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল এখানে 31 প্লাস 55, এটা ক্যালকুলেশন করলে x এর মানটা আমরা পেয়ে যাই। তার মানে যোগ করলে কত হয় 6 আর কত 8, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে 4 আর 3। কিন্তু আমরা তো এটা ইকুয়েশন দিয়ে দেখালাম, কিন্তু এই ম্যাথ এভাবে না করে আপনি খুব শর্টকাটে করে ফেলতে পারেন। সেটা হচ্ছে যত বড় তত যদি থাকে তাহলে যে দুইটি সংখ্যা আছে সেই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে হয় 31 প্লাস 55, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেই সংখ্যাটা খুঁজে পেয়ে সবাই আমরা এই জিনিসটা জানি। ওকে, শরীফুল ইসলাম, ঠিক আছে, রাইট। তাহলে আমরা এখান থেকে চলে আসি। এই কোয়েশ্চনটা আমি জানি এটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন, বিআইবিএম এর কোয়েশ্চেন এবং আগারওয়ালের নাম্বার সিস্টেম থেকে নেওয়া, আগারওয়ালে এবং নোভাজিয়ারিতেও আছে এই কোয়েশ্চেনটা। এইটা কারা কারা পারবেন আমি এইটা লাস্ট এবং আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, এটা আমাকে করে দেখান। এই ক্যাটাগরির ম্যাথগুলো কারা কারা বুঝেন, পরীক্ষায় আসা কোয়েশ্চেন, সামনে এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, টেকনিক চেঞ্জ হচ্ছে যেহেতু। লাস্ট ওয়ান, এটাই শেষ আমাদের আজকের। আমি একটু দেখতে চাই যে এটা আসলে কারা কারা ধরতে পেরেছেন। এখানে কি বলেছে দেখেন যে ফর অল নাম্বারস x and y, x হ্যাশ x, তারা বলতেছে x হ্যাশ y সমান যদি x into y plus x হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, যদি এইটা হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5 হ্যাশ 4 সমান what? সামিউল হক 25, সামিউল হক 25, এমআর খান মিজান 25, মিনার উদ্দিন 25, ও মাই গড। সামিউল হক মেন্টাল অ্যাবিলিটি টাইপ কোয়েশ্চেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মেন্টাল অ্যাবিলিটি টাইপ কোয়েশ্চেন। হাবিবুর রহমান, হ্যাঁ এটা আপনি একটু ফাংশনের মতো চিন্তা করতে পারেন, সবাই পাচ্ছেন দেখি। সাকিব আল হাসান 25, খেয়াল করেন এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, মিডিলে কি হ্যাশ, এই হ্যাশ সাইনটা কি অপারেশন মিন করতেছে, অপারেশন মিন করতেছে প্রথমে এক্স এবং ওয়াই গুণ করতে হবে, গুণ ফলের সাথে কি করতে হবে এক্স যোগ করে দিতে হবে। তাহলে 5 এবং 4 প্রথমে আমরা গুণ করলাম গুণ, তারপরে গুণ ফলের সাথে আবার কি এক্স গুণ মানে কি 5 যোগ করে দিতে হবে, তাহলে 5 যোগ করে দিলাম, 4 5 কত 20, 20 এর সাথে 5 যোগ করলে কত 25, তার মানে 25 আনসার। প্রীতি 25, সন্ধ্যা 25, অমিত 25, সাকিব 25, সন্ধ্যা 20 প্লাস 5, রাইট। ওকে, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব ধৈর্য সহকারে অনেকগুলো কমেন্টসের উত্তরও দিয়েছেন, সেজন্য সবাইকে আবারও স্পেশাল থ্যাঙ্কস, এবং সবাই বর্ণার্থীদের সহযোগিতায় পাশে থাকবেন সে আশায় ব্যক্ত করে আমরা আজকে এখানে শেষ করছি, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের শিডিউল অনুযায়ী আপনাদের লাইভ করানো হবে। সেই পর্যন্ত সবাই ক্যারিয়ার ম্যাপের সাথে থাকবেন সে আশায় রাখি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।